যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত নিশ্চিত করল ইরানের রেভলিউশনারি গার্ডের আউটলেট ফার্স্ট নিউজ। ইরানের বিভিন্ন স্থানে ওয়াশিংটন তেল আবিবের হামলা অব্যাহত। দুটি গার্লস স্কুলে মিসাইলের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 160। পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় ব্যাহত আন্তর্জাতিক বিমান চলাচল। শাহজালালে অনিশ্চয়তায় বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা। ভিতরে জানতে পারলাম এক সপ্তাহের জন্য সৌদির ফ্লাইট সব ফ্লাইট বন্ধ। বিভিন্ন জায়গা থেকে আসে, তো সেই ক্ষেত্রে আপনার মনে হচ্ছে ওনারা কি করবে? কিছু বুঝে উঠতে পারতেছি না কি আসলে কি যেতে পারবো। বিরোধী দল জামায়াত ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, রাজনৈতিক দলগুলো কাজ করবে মানুষের ভাগ্য পরিবর্তনে। আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। শুরু হলো স্বাধীনতার মাস মার্চ। হানাদার বাহিনীর বিরুদ্ধে আপাময় জনতার প্রাণপণ লড়াইয়ে অর্জিত হয়েছে সার্বভৌম বাংলাদেশ। দুইটা স্রোতধারা সমানে সমানে তারা এসে কিন্তু লড়াইটাকে প্রস্তুত করেছে এবং জনগণ হলো এর নায়ক, কোনো একক ব্যক্তি না, কোনো একক দল না। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশের বিপ্লবী গার্লস আইআরজিসির নিউজ আউটলেট ফার্স্ট নিউজ নিশ্চিত করেছে এই তথ্য। এছাড়া দ্য তাসনিম এবং ইরান ইন্টারন্যাশনালও জানিয়েছে শনিবারের বিমান হামলায় মৃত্যু হয়েছে খামেনির। জানা গেছে শনিবার সকালে চালানো হামলাতেই মারা যান তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে এছাড়াও মারা গেছেন খামেনির মেয়ে জামাই এবং নাতি। এরই মধ্যে 40 দিনের শোক ঘোষণা করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে শনিবার থেকে ছিল ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েল শনিবার থেকেই খামেনির মৃত্যুর খবর জানালেও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে আরবের গণমাধ্যমগুলো বলছিল বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন খামেনির মৃত্যুর খবর সত্য নয়, নিরাপদে আছেন ইরানের প্রেসিডেন্ট, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি এবং পার্লামেন্টের স্পিকারও। ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা। দুটি গার্লস স্কুলে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 160 জনে। মুহুর্মুহু মিসাইল হামলা চলছে রাজধানী তেহরানে। ভোররাতে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে পাস্তুর এলাকায়। ইরানের সর্বোচ্চ নেতা এবং প্রেসিডেন্টের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের হেডকোয়ার্টার রয়েছে ওই এলাকায়। হামলায় কমপক্ষে 4 শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু হয়েছে বলেও দাবি পশ্চিমাদের। ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় প্রাণ গেছে এক বেসামরিক নাগরিকের। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। ধ্বংস হয়ে গেছে বহু উঁচু ভবন ও স্থাপনা। আবারও হামলার আশঙ্কায় ভূগর্ভস্থ ব্যাংকারে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। ইসরায়েলের পাশাপাশি কাতার, জর্ডান, বাহরাইন ও আরব আমিরাতের মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। ইরানের হামলায় আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণ গেছে একজন বেসামরিকের। মিসাইলের আঘাতে দুবাইয়ের পাম জুবাইরা এলাকায় গুরুতর আহত হয়েছে অন্তত 4 জন। জরুরি সতর্কতা জারি করে বেসামরিকদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পাল্টা হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। ইরানের উপর ইসরায়েলি হামলার প্রেক্ষিতে জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা করতে সোমবার এই জরুরি বৈঠক আয়োজন করতে যাচ্ছে পরমাণু নজরদারি সংস্থা। ইরানে হামলার নিন্দা জানিয়ে তেহরানের পাশাপাশি জরুরি এই সভার আহ্বান জানিয়েছে রাশিয়া। সংস্থাটির নির্ধারিত ত্রিমাসিক সভার ঠিক 1 ঘন্টা পূর্বে শুরু হবে বৈঠক। তেহরানের দাবি, পারমাণবিক কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভিত্তিহীন সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবৈধ আগ্রাসন বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘ বরাবর চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 5 আরব দেশে ইরানের হামলার বিভিন্ন ভিডিও তোলপাড় তুলেছে নেট দুনিয়ায়। দুবাইয়ের বহুতল ভবন থেকে শুরু করে বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার মতো এসব ভিডিও ভাইরাল হয়েছে। কুয়েতের এয়ারপোর্ট ইরানের মিসাইল হামলার দৃশ্য সামনে আসার পর আতঙ্ক ছড়ায় মধ্যপ্রাচ্যের প্রায় সব বিমানবন্দরে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে এসব আরব দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও। ক্রমেই উত্তেজনা তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হামলা চালিয়েছে ইরান। লক্ষ্যবস্তু ছিল শহরের মধ্যে অবস্থিত ইসরায়েলি মালিকানাধীন অবকাঠামো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ফুটেজে দেখা গেছে দুবাইয়ের পাম আইল্যান্ড এলাকায় এক বহুতল ভবনে আঘাত হানে ড্রোনটি। মুহূর্তেই বিশাল ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। অন্যদিকে বাহরাইনের এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চিত্র। ঘাটির উপর কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। সব বহুতল ভবন ছাপিয়ে চোখে পড়ছে শুধুই কালো ধোঁয়া। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে তেহরান। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন। একজনের অবস্থা বেশ সংকটাপন্ন। মধ্যপ্রাচ্যের আর এক দেশ বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে ধরা পড়েছে তারই ভয়াবহ চিত্র। বহুতল ভবনে এসে আঘাত হানে এই ড্রোনটি। মুহূর্তেই আগুনে ঝলসে ওঠে ভবনটি। অন্য একটি ভিডিওতে উঠে এসেছে ইরান থেকে সেজ্জিল ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের চিত্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড জানিয়েছে, শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের আরও সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাবে ইরান। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধে বিপাকে পড়েছেন বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু যাত্রীরা। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। শনিবার রাতে মধ্যপ্রাচ্যগামী প্রায় সবগুলো ফ্লাইট বাতিল হয়। রাতে যাত্রীদের থাকার ব্যবস্থা করার কথা জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশিদের ঢুকতে অনুমতি দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কেউ যাবেন জেদ্দা, কেউ রিয়াদ, কেউ দুবাই, কেউ কাজের খোঁজে, তো কেউ ওমরাহ পালনে। কিন্তু ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা পাল্টা হামলায় ফ্লাইট বাতিল হওয়ায় সবই অনিশ্চিত। আমি কিছু বুঝে উঠতে পারতেছি না কি আসলে কি যেতে পারবো। কোম্পানির সাথে যোগাযোগ করতেছি, তারপরে যদি কোম্পানি যে আমার বিশাল মেয়াদে আর 5 দিনে বাড়াই দেয় তো আলহামদুলিল্লাহ, যদি না বাড়াই দেয় তাহলে কিছু করার নাই, যেতে পারবো না আর কি। কবে আবার স্বাভাবিক হবে সবকিছু, কবে যেতে পারবেন কাঙ্ক্ষিত গন্তব্যে, কিংবা এজেন্সিকে দেওয়া টাকা ফেরত পাবেন কিনা কিছুই জানেন না মধ্যপ্রাচ্য গমনেচ্ছু যাত্রীরা। আমাদেরকে বলছে যে যারা টিকিট সংগ্রহ করছে আপনার বিভিন্ন ট্রাভেলস থেকে, বিভিন্ন থেকে, ওনাদের সাথে যোগাযোগ করার জন্য ওনারা পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যাবে ওনারা বলে দিবে। ছুটির মেয়াদটা যদি 2 দিন থাকে, 3 দিন থাকে, তাহলে সবাই কপিলের সাথে যোগাযোগ করে ছুটির মেয়াদ বাড়ায় নিতে হবে 1 মাস 2 মাস। আর যদি যুদ্ধ যদি কালকে পরশু শেষ হয়ে যায়, আমাদের ইজিলি সবাই ইনশাল্লাহ চলে যেতে পারবো। রাতে মধ্যপ্রাচ্যগামী প্রায় সবগুলো ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকার ব্যবস্থা করার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। জানান প্রবাসীদের মধ্যে আহত আছেন 3 জন। প্রবাসীদেরকে নিরাপদে সরিয়ে নিতে বিদেশে থাকা বাংলাদেশি মিশন ও রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এটা তো আমাদের হাতে কিছু নাই, কারণ এখানে এয়ার যুদ্ধে যদি অন্যখান থেকে যদি তারা এয়ারক্রাফট না ছাড়ে তাহলে তো আমাদের কিছু করার নেই। যোগাযোগ অব্যাহত আছে, আমাদের মিশনগুলোকেও বলে দেওয়া হয়েছে, আমাদের রাষ্ট্রদূতগুলোতে বলে দেওয়া হয়েছে, ওইখানে যদি কেউ প্রবাসে কেউ যাতে তারে সেফ জায়গায় নিয়ে আসা এবং আমাদের কাছে পৌঁছানো। পরবর্তীতে অবস্থা পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। ফরেন মিনিস্ট্রি সহ আমরা সব অ্যালার্ট আছি, যোগাযোগ অব্যাহত রয়েছে।
এদিকে পরিস্থিতির উন্নতি ঘটলে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু এবং বর্তমানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি দিতে দেশগুলোকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত। আগামী রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে বিরোধী দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান বলেন, এবারের সংসদ হবে প্রাণবন্ত। সরকারকে সহযোগিতার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় শক্তিশালী ভূমিকা পালন করবে জামায়াত ইসলামী। দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবার বিরোধী দলের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। নতুন বাংলাদেশে রাজনৈতিক সৌহার্দ্য আর সহাবস্থানের জানান দিতেই জামায়াতের আমন্ত্রণে সাড়া দিলেন সরকার প্রধান। বিগত সময়ে সরকার আর প্রধান বিরোধী দলের মধ্যে ছিল দা-কুমড়ো সম্পর্ক। অতীতের সব তিক্ততা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতেই আজ এক টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা। ইফতার অনুষ্ঠানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকার দলের শীর্ষ নেতারা, ছিলেন 11 দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন পেশাজীবী ও 24-এর শহীদ পরিবারের সদস্যরা। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। বিকেল 5:30টায় ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বক্তব্যে তারেক রহমান বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তাই দেশবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করতে চান। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এবারের সংসদ কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু হবে না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, পার্লামেন্ট হবে প্রাণবন্ত। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। আমরা আমাদের মহান জাতীয় সংসদের একটা সেকেন্ড নষ্ট হোক এইভাবে এটার আমরা প্রত্যাশা করি না যে জাতীয় সংসদ হবে কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু, বরঞ্চ জাতীয় সংসদ হবে দেশের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। গণতন্ত্রের পথকে মসৃণ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান বিরোধী দলীয় নেতা। যদি এই রাজনীতিটা আমরা করতে পারি তাহলে অতীতের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক মতপার্থক্য কিংবা তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে সংসদকে প্রাণবন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গতকাল সন্ধ্যায় এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের বিচার না হলে যে কোনো সময় আবার মাথা চেরা দিয়ে উঠতে পারে স্বৈরাচার। 2025 সালের 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। বিপ্লব, বিকল্প, বিনির্মাণে অদম্য পথ চলার 1 বছর জাতীয় নাগরিক পার্টি এনসিপির। বর্ষপূর্তি উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন। ইফতার মাহফিলে এনসিপিকে শুভকামনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকব এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করব। ইফতার আয়োজনে যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদের কোনো বিষয় বাদ দেয়া উচিত হবে না। যা গণভোটে রেকর্ড হয়ে আছে সেটাই যেন আইন আকারে সংবিধানের অংশ হিসেবে সংবিধানে পাস হতে পারে, অনুমোদিত হতে পারে। এটাই এখন জাতীয় সংসদের পবিত্র দায়িত্ব। তৃণমূলকে শক্তিশালী করার প্রত্যাশা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান। এবারে নির্বাচনে 6টি আসন আমরা বিজয় লাভ করেছি। আমরা এটাতেই সন্তুষ্ট নই। আমরা সামনের দিনগুলোতে আমাদের এই অর্জনকে আমরা বৃদ্ধি করব। আগামীর সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন
তারা পাশ করেছে, যত অধ্যাদেশ রয়েছে সেটাকে ইনডেমনিটি দেওয়া হবে, সে সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। তিনি বলেন, ফ্যাসিবাদের বিচারের দাবিতে অনড় অবস্থানে রয়েছে এনসিপি। গুম খুনকারীদের বিচারের দাবিতে আমরা এখনো সরব রয়েছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শুরু হলো মহান স্বাধীনতার মাস। মনে করিয়ে দেয় একটি জাতির স্বাধীনতা অর্জনের সংকল্পের কথা। অধিকার হারানো বাঙালির লড়াই করে আপন অস্তিত্ব রক্ষার জন্য। স্বাধীনতার ঘোষণা দীর্ঘ বঞ্চনার সামনে খুলে দেয় সশস্ত্র সংগ্রামের পথ। ৭১-এর মার্চে সর্বস্তরের জনগণ জীবন তুচ্ছ করে নামে যুদ্ধে। বহু নারীর সম্ভ্রম, লাখো প্রাণের বিনিময়ে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বীর বাঙালি ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। বাংলাদেশের স্বাধীনতার সেই রক্তরাঙা সূচনা লগ্নের ইতিহাস নিয়ে তানজিম শাফিনের প্রতিবেদন। লাল সবুজের এই স্পর্ধিত পতাকা কেবল একটি স্বাধীন রাষ্ট্রের প্রতীকী নয়, বরং এ যেন নিজস্ব সত্তা আবিষ্কারের নেশায় উন্মুখ মুক্তিকামী জনতার রক্তে লেখা উত্তাল দিনলিপি, যে ইতিহাসের পথ পাড়ি দিয়ে আজকের সোনার বাংলায় মায়ের কোলে শুয়ে গল্প শুনতে থাকা প্রতিটি শিশু কথা বলে সম্ভাবনার। উর্বর মাঠে মুক্ত বাতাসে দোল খাওয়া অবারিত ফসল যেন সেই স্বাধীনতার কথা বলে, যে স্বাধীনতা, যে মুক্তি এসেছে এক মৃত্যু উপত্যকা পাড়ি দিয়ে। ৩০ লাখ শহীদ, লাখো লাখো মা বোনের কান্না আজও ধ্বনিত হয় এ মাটির প্রতিটি অধিকারের সংগ্রামে। বঞ্চনার মুখে রুখে দাঁড়ানো অসীম সাহসী সন্তানেরা চূড়ান্ত যুদ্ধে নামে ৭১-এর মার্চে। ৭০-এর নির্বাচনে জনগণের নিরঙ্কুশ রায় ছিনিয়ে নিতে যখন বিনা অজুহাতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হলো, বাংলার মানুষ তখন সইল না। I do not believe that people of East Pakistan want to separate from West Pakistan. They are the majority people of Pakistan. রেসকোর্স ময়দানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাঙালির মুক্তির অমোঘ আহ্বান। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যার যা কিছু ছিল তাই নিয়ে নেমে এলো মুক্তির সংগ্রামে। গোটা দেশ রূপ নিতে থাকলো যুদ্ধের ময়দানে। প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার আর তাদের দোসররা কাপুরুষোচিত মরণ কামড় দেয়। অপারেশন সার্চ লাইটের নামে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। ঘুমন্ত দেশ হয়ে ওঠে লাশের উপত্যকা। নিরস্ত্র বাঙালির সামনে আর ফেরার পথ থাকে না। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের সেই স্বাধীনতা ঘোষণার উচ্চারণে দিক খুঁজে পায় জনতা। I declare the independence of Bangladesh. We will fight till the last occupation forces are not removed from our country. ওই ঘোষণার মাধ্যমেই আমি একটা সাধারণ একটা 18 ওল্ড থেকে আমি একটা সৈন্যতে, একটা সোলজারে পরিণত হলাম। এবং দামি রাইফেল দিয়ে আমরা প্যারেড করেছি। আমরা কিন্তু মাইকে শিক্ষা দিতাম কিভাবে মনোটপ ককটেল বানাতে হয়, কিভাবে বুবি ট্র্যাক করতে হয় পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের মুখে, যাতে আমরা প্রতিরোধ করে তুলতে পারি। সেই প্রস্তুতির পর্ব চলে গোটা মার্চ মাস ব্যাপী। বারুদ স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে গোটা দেশে। সশস্ত্র জনযুদ্ধে নামে কোটি বাঙালি। আকাশের পাখির মতো, সমুদ্রের মাছের মতো অসংখ্য অগণিত মানুষ বুলেট আর বেয়োনেটের মুখে বুক পেতে দাঁড়ায়। সুসজ্জিত কামানের চোখে চোখ রেখে মুক্তির নেশায় মৃত্যুকে আলিঙ্গন করে নেয় সাহসী সন্তানেরা। ভাইয়া মারা যাওয়ার আগে কতগুলি অপারেশন করে, তার মধ্যে ওই বাংকারের মধ্যে, তাদের ক্যাম্পের মধ্যে অনেক ধর্ষিতা নারীদের পায়। মাসের পর মাস তাদেরকে ধরে নিয়ে পাকিস্তানিরা তাদের বর্বরতা চালিয়েছে তাদের উপর। দুইটা স্রোতধারা সমানে সমানে তারা এসে কিন্তু লড়াইটাকে প্রস্তুত করেছে, এবং জনগণ হলো এর নায়ক, কোনো একক ব্যক্তি না, কোনো একক দল না। ওনার বান্ধবীকে লিখেছে যে আমরা তো যুদ্ধ চলছে, আমি একটা বাংকারে, আমার একমাত্র সাথী একটা মুরগি,
আমি যদি মরে যাই, তুমি আমার কবরে এসো, আমার এপিটাফটা তুমি লিখে দিও। সবুজের বুকে এতটা রক্তলাল আঁকা হয়নি পৃথিবীর আর কোনো দেশের মানচিত্রে। স্বাধীনতার 55 বছরের প্রতিটি ভোরে সব অর্জন, সব প্রতিবাদের নেপথ্যে সেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চেতনা। সশ্রদ্ধে মুক্তিযুদ্ধের দিনগুলোকে স্মরণ করে নতজানু হয়ে এ মাটির সন্তানেরা যুগে যুগে বলে উঠবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। আপনাদের আগেই জানাচ্ছিলাম শনিবার রাতে মধ্যপ্রাচ্যগামী প্রায় সবগুলো ফ্লাইট বাতিল হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, তিনি এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ফয়সাল, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে গতকাল তো বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। আজকের শিডিউলের সার্বিক পরিস্থিতি আপনার কাছ থেকে আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি দর্শকদের। মারফি, আজকে সকাল থেকেও বেশ কয়েকটি ফ্লাইট মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট ইতিমধ্যে বাতিল হয়েছে। সেটি কাতারের দোহা কেন্দ্রিক আমরা দেখছি যে একটি ফ্লাইট, সেটি 10:30টার ফ্লাইট ছিল, যদিও সেটি ইতিমধ্যে কর্তৃপক্ষ বাতিল ঘোষণা করেছেন। এর পাশাপাশি সৌদি আরব, তার বাহরাইন, কুয়েতেরও কয়েকটি ফ্লাইট আমরা সকাল থেকে এসে দেখছি যে সেগুলো বাতিল করা হয়েছে। এর পাশাপাশি সৌদি আরবের 1:30টার যে ফ্লাইটটি রয়েছে সেটি এখনও চেক ইন খোলা রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি যে সেটি আদৌ বাংলাদেশ ছেড়ে যাবে কিনা, কিংবা সেটি যে প্রবাসীরা রয়েছেন তারা সৌদি আরবে যাবেন কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। তবে পরিস্থিতি আমরা যেমনটি দেখছি যে গতকাল থেকে যে হামলা শুরু হয়েছে বা হামলা পাল্টা হামলা চলছে, সেটি কিন্তু গত রাতেও কিন্তু সেটি থেমেছিল না, অর্থাৎ দুপক্ষই পাল্টাপাল্টি হামলা, প্রতিরোধ হামলা কিন্তু চলছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই মুহূর্তে যদি বলি এখনও কিন্তু উত্তপ্ত রয়েছে। এর মাঝামাঝি কিছুক্ষণ আগে খবর এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি তিনি মারা গেছেন। তো স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে যেহেতু ধর্মীয় নেতা মৃত্যুবরণ করেছেন ইরান আমেরিকার হামলায়, সেই জায়গা থেকে হয়তো এটার আরও বড় পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে। তো সেই জায়গায় স্বাভাবিকভাবে বলা যায় যে মধ্যপ্রাচ্যের আগামী দিনের কয়েকদিনের যে পরিস্থিতি সেটি আরও জটিল হতে পারে। অর্থাৎ এই যে প্রবাসীদের বিড়ম্বনা সেটি হয়তো আগামী দিনে আরও বাড়তে পারে। এরকম ফ্লাইট বাতিলের সংখ্যা, সেই বিষয়টিও হয়তো দিন দিন বাড়ার শঙ্কা করছেন। তবে আমরা সকালে এসে প্রবাসী অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের ফ্লাইটটি বাতিল হলেও এখনও পর্যন্ত অনেককেই কিন্তু এজেন্সি থেকে কিংবা যে বিমান সংস্থা আছে সেখান থেকে কিন্তু তাদেরকে বলা হয়নি, যার কারণে অনেকেই তাদের যে জিনিসপত্র রয়েছে, লাগেজপত্র রয়েছে, সেগুলো নিয়েই তারা অনেকেই বিমানবন্দরে এসে বিড়ম্বনায় পড়েছেন এবং দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন। একটা সময় গিয়ে তারা যখন ভিতরে চেক ইনের জন্য ঢুকছেন তারপরেই তাদেরকে জানানো হয় যে এই ফ্লাইটটি বাতিল করা হয়েছে। যদি আমরা দেখছি যে এখানে অনেকগুলো ফ্লাইট বা বিমান সংস্থার পক্ষ থেকে এখানে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে এয়ারপোর্টের ঠিক যে বাইরের যে কাউন্টারগুলো রয়েছে সেখানে, এবং সেখানে প্রয়োজনীয় ফোন নাম্বারও দেওয়া রয়েছে যাতে যোগাযোগ করার জন্য যে সকল প্রতিষ্ঠানগুলোর সাথে আলাদা আলাদা করে। তো সেই জায়গা থেকে বেবিচকেরও কিছুটা নির্দেশনা দেওয়া ছিল যে এই ফ্লাইটগুলো বাতিল হবে, সেগুলো যাতে সেই সকল ফ্লাইটের যাত্রীদের যাতে মুঠোফোনে খুদে বার্তায় কিংবা সরাসরি ফোনের মাধ্যমে তাদেরকে যাতে সে বিষয়টি অবহিত করা হয় যাত্রীদেরকে, ফলে হয়তো কিছুটা যাত্রীদের হয়রানি কিংবা বিড়ম্বনা রোধ করা যাবে। তবে এখন পর্যন্ত যেমনটি যাচ্ছে এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য আছে, আসার এখন পর্যন্ত কোনো খবর নেই। বলা যায় যে হয়তো সামনে পরিস্থিতি আরও কিছুটা ঘোলাটে হতে পারে, আরও ফ্লাইট বাতিল হতে পারে। মারফি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বাংলাদেশে যখন খুশি গণমাধ্যমে হামলা করা যায়, প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগ ভাঙচুরের মাধ্যমে উগ্রবাদী শক্তি বিশ্ববাসীকে এমন বার্তা দিয়েছে, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন 2 মাসের মধ্যে এই ঘটনায় দায়ের মামলার চার্জশিট দেওয়া হবে। প্রথম আলোর পোড়া ভবনে বিশেষ প্রদর্শনীতে গিয়ে এসব কথা বলেন তারা। গত 18 ডিসেম্বর প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত হয় প্রথম আলো ও ডেইলি স্টার ভবন। হামলা ও ক্ষয়ক্ষতির ভয়াবহতা নিয়ে কারওয়ান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনী ঘুরে দেখেন স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্যমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক শক্তি প্রগতিকে টেনে ধরতে চায়, কিন্তু তারা কখনোই তা পারবে না। আগামী 2 মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষে চার্জশিট দেওয়ার নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম আলো ডেইলি স্টার ভবনে হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ। তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তদন্তের দায়িত্ব আমরা নিতে পারি, বিচারের দায়িত্ব বিচার বিভাগের। সারা পৃথিবীর সামনে একটা মেসেজ গিয়েছে যে বাংলাদেশে যারা সাম্প্রদায়িক এবং উগ্রবাদী শক্তি, তাদের একটা রমরমা ভাব ছিল। এই মেসেজটা সারা পৃথিবীতে গিয়েছে। স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে, আমাদের মাথা হেঁট হয়ে গেছে। একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না। এই ঘটনা যখন ঘটেছে তখন কিন্তু জনগণের ম্যান্ডেট প্রাপ্ত কোনো সরকার ছিল না। জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারের অধীনে বাংলাদেশ পরিচালিত হওয়ার পরিস্থিতি, দুই পরিস্থিতির মধ্যে একটা অনেক বড় পার্থক্য আছে। পরিষ্কারভাবে আমাদের সরকার বোঝে কোনো অপরাধ তামাদি হতে পারে না। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়ে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক চর্চার অবিচ্ছেদ্য অংশ। জনগণই ঠিক করবে কে সঠিক আর কে ভুল। এই জায়গায় যেন কেউ এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার না করতে পারে, সেই বিষয়েও আমাদের সেটি আহ্বান থাকবে। জুলাই আন্দোলনে যখন ইন্টারনেট বন্ধ ছিল, তখন প্রথম আলোর মাধ্যমেই মানুষ সত্য জানতে পেরেছে বলে মন্তব্য করেন এই এনসিপি নেতা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মানিকগঞ্জের কাশাদহ খাল, যার মাটি কেটে খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই খালের পানিতে বোরো আবাদ করেন 12 গ্রামের হাজারো কৃষক, কিন্তু সংস্কারের অভাবে খালের বড় অংশই ভরাট। প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির ঘোষণা দেওয়ার পর দাবি উঠেছে এটি পুনঃসংস্কারের। উনি এখানে নিজে মাটি কাইটে দিছে, লেবারের মাথায় উঠে নিজে হাতে কোদাল দিয়ে কাইটে মাথায় উঠে দিছে। বহুত লোকজন ছিল। 1979 সালের 1 ডিসেম্বর শিবালয় উপজেলার আনুলিয়া গ্রামে নেমেছিল মানুষের ঢল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই মাটি কেটে সূচনা করেন কাশাদহ খালের খনন কাজ। সেদিনের স্মৃতি এখনও আনকোড়া এই প্রবীণের চোখে। যমুনা নদী থেকে কাশাদহ পর্যন্ত 5 কিলোমিটার দীর্ঘ এই খাল, যা এলাকার কৃষিকাজের পানির অন্যতম উৎস। স্থানীয়দের কাছে এটি জিয়া খাল নামে পরিচিত। সংস্কারের অভাবে খালের সিংহভাগই ভরাট। বাদবাকি অংশের পানিতে বোরো চাষ করেন 12 গ্রামের মানুষ। খালটা ময়লা আবর্জনায় ভরে আছে, এমনকি পানি নিষ্কাশন করার জন্য খুবই কষ্টকর। আমাদের একমাত্র জীবিকা নির্বাহ হয় এই খালের পানি দ্বারা ইরি ধান চাষ করে। পানি যায় না, কোনো জায়গায় পানি বাইয়ে থাকে, আবার কোথাও বাইয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খনন কর্মসূচির ঘোষণা দেওয়ার পর স্থানীয়দের প্রত্যাশা বেড়েছে। তাদের দাবি, স্মৃতিবিজড়িত খালকে অগ্রাধিকার ভিত্তিতে পুনঃসংস্কার করা হোক। প্রায় 5 কিলোমিটার ব্যাপী এই কাশাদহ খালটা, এবং যার প্রস্থ হচ্ছে 20 থেকে 22 ফুট। তো এর মধ্যে হচ্ছে 12টি গ্রামের প্রায় 1000-এর উপরে কৃষক কৃষকের জীবনের সাথে সম্পৃক্ত। এই খালের সাথে মৎস্যজীবী যারা আছেন এলাকার, তাদেরও জীবিকার একটা ওখানে কর্মসংস্থান নতুন করে হবে যদি খালটা খনন করা যায়। স্থানীয় এমপির আশ্বাস, কাশাদহ খাল পুনঃখনন সহ গড়ে তোলা হবে পর্যটন এলাকা। সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করব এই খালটাকে পুনঃখনন করে শুধু খাল সচল নয়, এই খালের সাথে পুরা জেলার যে সেচ প্রকল্পের সমন্বয়, সেই কাজটা আমি সম্পন্ন করব। আমি এটাকে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব এই এলাকাটাকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য। স্মৃতিরক্ষার পাশাপাশি কৃষি ও পরিবেশ রক্ষায় কাশাদহ খালটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। নারায়ণগঞ্জে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় দিন দিন দূষণের মাত্রা বাড়ছে। এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নারী, শিশু আর বৃদ্ধরা। বিভিন্ন সময়ে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করলেও তা প্রয়োজনের তুলনায় কম মনে করেন বিশিষ্টজনরা। এদিকে পর্যায়ক্রমে অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নারায়ণগঞ্জের ধলেশ্বরী আর বুড়িগঙ্গার পার ঘেঁষে সারি সারি ইটভাটার উঁচু চিমনি। একদিকে এসব ভাটা যেমন যোগান দিচ্ছে আধুনিক নগরায়নের নির্মাণ সামগ্রী, অন্যদিকে নিঃশব্দে বদলে দিচ্ছে নদীর রং, বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। উন্নয়নের চাকা ঘুরছে ঠিকই, তবে তার ভার বইছে প্রকৃতি। জেলার বিভিন্ন এলাকায় রয়েছে 400-র বেশি ইটভাটা, যার বেশিরভাগেরই আধুনিক পরিবেশ বান্ধব চুল্লি না থাকায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে তাদের কার্যক্রম। এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নারী, শিশু আর বৃদ্ধরা। ধুলা বালুয়া দেখেন বাড়িঘরের কি অবস্থা, এক বাচ্চা ঘর সর্দি ঠান্ডা সব লাগিয়ে আছে। আমার কথার কোনো মূল্যই নেই, কারণ মেম্বার সাইড মুখ তো খোলা, ঘর দুয়ার সব নষ্ট, ধুলাবালিতে ঘুরে জায়গা। ফল গাছও কতগুলি নষ্ট হয়ে রয়েছে। এই যে মানুষের টিন মিনগুলি তামানকে যে টিন 5 বছর টিকবে, এই টিন 2 বছরও যায় না। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে সংশ্লিষ্ট দফতরের কঠোর হস্তক্ষেপ চান বিশিষ্টজনরা। অনেক ক্ষতি হচ্ছে, অনেক রোগ ব্যাধি, তারপরে জিনিসপত্র নষ্ট হচ্ছে, ফসল হয় না ক্ষেতের। নবনির্বাচিত যেই সরকার আসছে উনি এটা উদ্যোগ নেই এটা করার জন্য। ইটভাটাগুলো সিলগালাও করেছে, কিন্তু দেখা গেছে 2 দিন পরে অদৃশ্য কারণে সেই ইটভাটাগুলি চালু হয়ে গেছে। দুর্নীতিটাকে যদি রোধ না করা যায়, যদি অন্তত স্বস্তির জায়গায় এইটুকু যে আমি সৎভাবে আমার দায়িত্বটুকু পালন করব, সেইটুকু পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে প্রশাসনের কেউ করছে না। আর ইটভাটার মালিকরা তো যাচ্ছে, মাটি কাটছে, নদীর মাটি কাটছে, ওইখানে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে বন্ধ করা হচ্ছে অবৈধ ইটভাটা, দাবি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার। অবৈধ ইটভাটাগুলোকে আমরা নবায়ন করতেছি না, এবং এই ইটভাটাগুলোতে আমরা প্রচুর সংখ্যক মোবাইল কোড করতেছি, এবং ইটভাটাগুলো আমরা পর্যায়ক্রমে ভেঙেও দিয়েছি বেশ কয়েকটি ইটভাটা। আমাদের যে সীমিত সক্ষমতা, আমরা চাইলেই একদিনে এই প্রচুর ইটভাটাগুলো একদিনে বিনষ্ট করে দেওয়া সম্ভব না, বা 3 মাস 6 মাসেও এটা সম্ভব না। এটার জন্য আমাদের মেসিভ প্ল্যান নিতে হবে, এটা পর্যায়ক্রমে করতে হবে। ইটভাটার ভয়াবহ দূষণ থেকে প্রাণ, প্রকৃতি ও মানুষকে বাঁচাতে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত 5 জন। গতরাতে উপজেলার শাহসাদাহ বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 13 ফেব্রুয়ারি পূর্ব শত্রুতার জেরে জামায়াত সমর্থকদের মারধর করতে শুটিয়া গ্রামে যান স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদি হাসান। বিষয়টি বুঝতে পেরে উল্টো তাকে মারধর করে এলাকার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পরবর্তীতে গতকাল সকালে ওই গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম হাসাদোহ বাজারে গেলে তাকে কিল ঘুষি দিয়ে আহত করে মেহেদি সহ কয়েকজন। পরে রাতে জামায়াত সমর্থকদের নিয়ে মেহেদির বাড়িতে যায় খায়রুল। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এ সময় আহত হয় 6 জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রথমে 4 জনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। পরবর্তীতে হাফিজুর নামের একজনকে ঢাকায় পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পটুয়াখালীর বাউফলে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতরাতে সদর ইউনিয়নের ভুবন সাহার কাচারি এলাকায় এই ঘটনা ঘটে। মন্দির কর্তৃপক্ষ স্থানীয়রা জানায় একদল দুর্বৃত্ত হঠাৎ মন্দির প্রাঙ্গণে ঢুকে একটি কালী মূর্তি ভাঙচুর করে। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলেও পরিকল্পিতভাবে বহিরাগতরা এই ঘটনা ঘটিয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দোষীদের শনাক্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আসলে এখানে আমাদের ওসি এবং ওসি তদন্ত উভয়ে আসছিলেন। আমাদের পটুয়াখালী থেকে আমাদের সিআইডি এবং ডিবি টিম আসতেছে, আর আমরা আপাতত এটার দেখাশোনার দায়িত্বে আছি। তো সিনিয়র স্যারা যেভাবে নির্দেশনা দেন সেভাবে কাজ হবে ইনশাআল্লাহ। বড় উত্থানের পর কিছুটা দরপতন হয় পুঁজিবাজারে, তবে সপ্তাহের ব্যবধানে আবারও ঘুরে দাঁড়িয়েছে। লেনদেন বৃদ্ধিতে আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। পুঁজিবাজার উন্নয়নে নতুন সরকার উদ্যোগ নেবেন বলেও আশাবাদী তারা। সংশ্লিষ্টরা বলছেন মুনাফা তুলে নেয়ার কারণে কিছুটা দরপতন হয়েছে পুঁজিবাজারে, এটি স্বাভাবিক হিসেবেই দেখছেন তারা। নির্বাচনকে কেন্দ্র করে গতিশীল হয় পুঁজিবাজার, বাড়তে থাকে সূচক ও লেনদেনের পরিমাণ। মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ে 600 পয়েন্টের মতো। 500 কোটি টাকার লেনদেন বেড়ে দাঁড়ায় 1000 কোটি টাকার উপরে।
নির্বাচনের পর প্রথম কর্মদিবসেই ডিএসইর সূচক বাড়ে 200 পয়েন্ট। লেনদেন হয় প্রায় 1300 কোটি টাকা। আমরা আশা করি এখান থেকে একটা ভালো রিটার্ন আসবে, কারণ শেয়ারের রেট কিন্তু এখনও তলানিতে, যদিও একটু রাইজ করেছে, তারপরেও মানে বিগত 14-15 বছরে যা হয়েছে মনে করলেন এক একটা শেয়ার 5-6 গুণ কমে গেছে। বা আমাদের বাজারের ক্যাপিটাল যদি মার্কেট ক্যাপিটাল চিন্তা করি, সেই হিসাবে আমাদের বাজারে সবসময় কিন্তু 1500 থেকে 2000 কোটি টাকা মানে কন্টিনিউ ভলিউম হওয়া উচিত। মার্কেট রিলেটেড যে শাখা প্রশাখাগুলো আছে ওগুলোকে উনি সবল করবেন এবং অনেস্ট লোক এখানে নিয়োগ দিয়ে মার্কেটটাকে স্টেবল করবেন। বড় উত্থানের পর কিছুটা দরপতনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। বলছেন মুনাফা তুলে নেওয়ার প্রবণতাই পতনের কারণ, তবে দ্রুতই বাজার ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদী তারা। কম দামে কেনা ছিল, 200 পয়েন্ট আপ হতে ম্যাক্সিমাম শেয়ারের দাম বেড়েছে, অনেকে প্রফিট টেকিং করা শুরু করেছে, কিন্তু মার্কেটে দেখেন ভলিউম কিন্তু কমেনি। মার্কেটের ভলিউমটা হচ্ছে মূলত মার্কেটের প্রাণ। তো ভলিউম যখন ঠিক থাকবে তখন আমরা ধরে নেব যে না, মার্কেটের লিকুইডিটি সাফিসিয়েন্ট ইনজেক্ট হচ্ছে এবং মার্কেটের শেয়ার কেনা বেচা হচ্ছে। যে কারেকশনটা হয়েছে দ্যাট ইজ অলসো ভেরি নর্মাল, কারণ আপনার 200 পয়েন্ট যখন বেড়ে যায় তখন তো আপনার মার্কেটে সেল আসবে। সেলটা আসাটাই হচ্ছে আপনার ন্যাচারাল বিহেভিয়ার। ফান্ডামেন্টালি উইক কোম্পানির পরিমাণটা বেশি, তো সেখানে আপনার একটা অ্যাবনর্মাল রাইজের পরে কিছুটা কারেকশন হবে। পুঁজিবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় জরুরি বলেও মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আমাদের বিসেক, বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর, এই তিনটা প্রতিষ্ঠানের সমন্বয় দরকার। কারণ এখন বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে কী করতেছেন অথবা এনবিআর হঠাৎ করে কী করতেছেন এটা কিন্তু বিসেক জানে না, এবং তাদের কার্যক্রমের ইফেক্টটা কিন্তু মার্কেটে আসে। নন কম্পারেশনটা বলাই বোধহয় ভালো, কারণ আপনার পলিসি যখন হয় একজন আরেকজনের সাথে কথা বলে পলিসি করে, এটার নজির খুব কম। এটা একটা সমস্যা, এবং এটার কারণে যেটা হয় ইনকনসিস্টেন্সি ইন পলিসিস, এটা খুবই হার্ট করে যে কোনো মার্কেটকে। নীতির ধারাবাহিকতা ছাড়া টেকসই পুঁজিবাজার নিশ্চিত করা সম্ভব নয় বলেও মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নির্ধারিত সময় পার হলেও সুনামগঞ্জের হাওরে শেষ হয়নি ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। নীতিমালা অনুযায়ী 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অধিকাংশ জায়গায় এখনও শেষ হয়নি মাটি ফেলার কাজ। বাঁধের কাজে অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতিকে দুষছেন কৃষক নেতারা। দেরিতে বাঁধ নির্মাণ হলে বাঁধের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছেন তারা। ঝুঁকির মুখে ফসল নিয়ে শঙ্কায় কৃষক। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। আর কদিন পরই হাওরের বুক জুড়ে থাকা ধান উঠবে কৃষকের গোলায়। তবে এর মাঝেও আছে ফসল হারানোর শঙ্কা। আগাম বন্যা ও পাহাড়ি ঢল থেকে সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় প্রতি বছর অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প নেওয়া হয়। তাতে বরাদ্দ দেয়া হয় শত শত কোটি টাকা। এবারও ব্যতিক্রম নয়। 2025 সালের 15 ডিসেম্বর শুরু হওয়া এই প্রকল্পের অধীনে 718টি বাঁধ নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে 148 কোটি টাকা। বিল ফাইলে কাজের গতি আমরা নির্বাচনের আগেই কাজ শেষ করে ফেলাইলাম। বিল না ভাবাতে ওই টেকাদারও তো সবের টাকা দেয় না, ওই টাকা খুঁজতে খুঁজতে ওই কাজের আর কমাইতেছে। তবে নীতিমালা অনুযায়ী 28 ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ হওয়ার নির্দেশনা থাকলেও সম্পূর্ণ হয়নি একটি বাঁধের কাজও। হাওর ঘুরে দেখা যায় কোথাও কেবল শুরু হয়েছে মাটি ফেলার কাজ, এখনো বাকি কম্প্যাকশন, কার্পেটিং, ঘাস লাগানো সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ। তারা এখানে একটা গাফলতি করার ফলে আজকের এই যে বাঁধের যে অবস্থাটা দেখা যায়, এটা কিন্তু তাদের গাফলাতির ফলে। অনেক কাজ তো বাকি রয়ে গেছে, দুগুলা লাগানি, তরমুজ দেওয়া, আর ফিনিশিং করা। ঘরে লাগাইব, খরানো ফাগলুমে খরানো একটা দুবার টিকতো না মারিয়ে দেবো, হেরা তো সমস্যা না, এরা বিলুড়াই পাবো দেবো। বাঁধের কাজ বিলম্ব হওয়ার জন্য অনিয়ম ও ব্যবস্থাপনা আর দুর্নীতিকে দুষছেন কৃষক নেতারা। সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধে শুরু থেকেই অব্যবস্থাপনা, অনিয়ম এবং দুর্নীতি প্রতীয়মান ছিল, অদ্যাবধি পর্যন্ত সেটা আছে। এই দুর্নীতি দুর্বৃত্তায়নের কারণেই কিন্তু হাওরে এই বাঁধগুলা একদম দুর্বল হয়েছে। নির্বাচনের কারণে নির্মাণ কাজে বিলম্ব হয়েছে দাবি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। জানান এরই মধ্যে 77% কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করতে আরও 15 দিন সময়ের আবেদন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট এই কর্মকর্তা। যেহেতু আমাদের নির্বাচনের কারণে আমরা কিছু কাজ পিছিয়ে গেছিলাম,
তো ইতিমধ্যে আমরা জেলা কমিটির সিদ্ধান্ত নিয়েছি এই কাজের মেয়াদ বৃদ্ধির জন্য। আমরা সেক্ষেত্রে আগামী 15 দিনের কাজের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছি। আমরা আশা করতেছি যে 15 দিনের ভিতরে এই বর্ধিত সময়ের ভিতরে আমরা হয়তো কাজটা শেষ করতে পারবো। জেলায় এবছর 2,23,505 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।